তখনকার দিনে মধ্যবিত্ত বাঙালি পরিবারে, বিশেষ করে দুর্গাপুরের মতো জায়গায় তিনটে ক্যারিয়ার অপশন ছিল, ইঞ্জিনিয়ার, ডাক্তার বা ফেলিয়ার। কিন্তু জাহাজের কথা বলতে গেলে আমাকে প্রথমেই বলতে হয় যে আমি জাহাজ ছেড়ে ছুড়ে দিয়ে সিনেমার জগতে আসিনি। এবং ঘটনাচক্রে তখন বম্বেতে একটি নতুন ফিল্ম স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল সুভাষ গাই দ্বারা। আচ্ছা, হুইসলিং উডস। স্ক্রিপ্ট রাইটিং বা চিত্রনাট্য ব্যাপারটা তো হচ্ছে একটা ব্লু প্রিন্টের মতো। পলাশ যে চরিত্রটি করেছে এই ছেলেটি, আরিয়ন ঘোষ, ওর সঙ্গে আমার পরিচয় দীর্ঘ অনেক দিনের। ওই 2022-23 মিলিয়ে আমরা এক বছরে প্রায় 6-7 বার সুন্দরবনে গিয়েছিলাম। আচ্ছা, হৃদ মাঝারে আসলে লিখেছিলাম প্রথমে হিন্দিতে, ওটা করার কথা ছিল হিন্দিতে। হ্যাঁ, আমার এই ডাইকটমিটা খুব ভালো লাগতো। ক্যামেরার সামনে যারা আছেন বা তিনি যদি তারকাও হন, আমি কখনোই তারকা তন্ত্রে বিশ্বাস করি না। এক ধরনের সিনেমা দেখা বাড়িতে আর কি বারণ ছিল, হয়তো স্ক্রিপ্টের মধ্যে কোনো গল্প নেই, গল্প ছেড়েই দিলাম। সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন আমি ছেড়ে দিলাম। নমস্কার, দর্শকদের স্বাগত পৌষ্টিক লাইফের পডকাস্টের আজকের আড্ডায়। আমরা এমন একজনকে পেয়েছি যার ছবি আপনারা এর মধ্যে নিশ্চয়ই দেখেছেন, অদম্য, যা বহু প্রশংসিত এবং এখন নানা জনের আলাপ আলোচনায় যে ছবির নাম ঘুরছে, সেই ছবির পরিচালক রঞ্জন ঘোষ। রঞ্জন, তোমাকে স্বাগত আমাদের আসরে। আমরা আজকে রঞ্জনের সঙ্গে আড্ডা দেব। রঞ্জনের সঙ্গে আড্ডা দেওয়ার শুরুতেই আমরা বলি, রঞ্জন যেমন এই ছবি করেছেন, তার এই ছবিতে আসা সেটাও কিন্তু এক রোমাঞ্চকর কাহিনী। তিনি তার পেশাগত জীবন শুরু করেছিলেন সাগরে, উত্তাল সাগরের ঢেউয়ে জাহাজ ভাসিয়ে তিনি তার দিক নির্দেশ করতেন। সেই পেশা থেকে রঞ্জন চলে এসেছেন ছবি তৈরির নেশায়। রঞ্জন, তোমার এই যে জাহাজ থেকে ছবি তৈরি, এই গল্পটা আমাদেরকে একটু বলো। তুমি কিভাবে উৎসাহিত হলে তোমার গোড়ার দিকে? তুমি কেনই বা কিভাবে তোমার জাহাজের চাকরিতে বেছে নিয়েছিলে, জাহাজের চাকরি করলে এবং তারপরে তুমি অ্যাডভেঞ্চারের মতন জীবন, সাগরে ভেসে বেড়ানো, দেশ বিদেশের সমুদ্র তট এবং তার উত্তাল সাগরের ঢেউ, তার বুকে দুলতে দুলতে তারপরে তুমি কিভাবে এই ছবি তৈরির কথা ভাবলে এবং সব ছেড়ে ছুড়ে দিয়ে তুমি ছবি তৈরিতে এলে, সেই গল্পটা আমরা একটু তোমার মুখে শুনি। প্রথমেই আমি ধন্যবাদ জানাবো দীপঙ্কর দা আপনাকে, যে আপনার সঙ্গে কথা বলতে পারছি। এটা একটা খুব বড় সম্মানের বিষয় আমার কাছে, এবং পৌষ্টিক লাইফকেও ধন্যবাদ জানাবো যে আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য। হ্যাঁ, অদম্যর পর এখন আমাদের ছবির টিমের মন মেজাজ খুব ভালোই আছে, খুব একটা উত্তাল নেই আর কি, আবহাওয়া ভালো। কিন্তু জাহাজের কথা বলতে গেলে আমাকে প্রথমেই বলতে হয় যে আমি জাহাজ ছেড়ে ছুড়ে দিয়ে সিনেমার জগতে আসিনি। সিনেমার জগতে আসবার জন্য জাহাজের উত্তাল সমুদ্রে গিয়েছিলাম, এবং সেটা যেতে গেলে একেবারে শুরুতে যেতে হবে, যখন আমি স্কুলে পড়ি। আমার বাবা আমাকে ছবির জগতের সঙ্গে আর কি পরিচয় করান একটা খুব, যেটা একটু আগে আমাদের আড্ডা হচ্ছে, অপরাজিত ছবি দিয়ে। সেইভাবে সিনেমা দেখা বাড়িতে, এক ধরনের সিনেমা দেখা বাড়িতে আর কি বারণ ছিল, যে ছবি দেখতে দেওয়া হতো না। কিন্তু প্রথম দেখি অপরাজিত, তারপর ধীরে ধীরে পথের পাঁচালী, অপুর সংসার এবং সোনার কেল্লা তারপরে দেখি। আচ্ছা, যেটা আর কি অনেক ছেলেমেয়েরা আগে দেখা, সেগুলো আমার অনেক পরে দেখা হয়েছে। সেটা আমার খুব একটা ইন্টারেস্টিং মনে হয় এখন, যখন আমি পিছন দিকে ফিরে তাকাই। তো ওই ক্লাস 5-6 পড়াকালীন, এবং আমি দুর্গাপুরে জন্মেছিলাম, ওখানকার সেন্ট জেভিয়ার স্কুলে আমি পড়াশোনা করেছি। তো সেই সময়টাতে আমি ছবি বা সিনেমার জগতে ইন্টারেস্ট পেতে শুরু করি ওই ক্লাস 5-6-7 ওরকম। আচ্ছা, এবং 8-9-এ গিয়ে সেটা একটা উদগ্র একটা বাসনায় জন্ম নেয় যে আমি এরকম কিছু করতে চাই, এরকম কিছু ক্রিয়েট করতে চাই, এরকম গল্প বলতে চাই, এরকম সিনেমার দ্বারাই প্রথমত প্রভাবিত। মোটামুটি ক্লাস 10-এ গিয়ে আমি জানতাম যে আমি ক্যামেরার পিছনেরই কাজ করতে চাই। আচ্ছা, এবং আমার এখনো মনে পড়ে আমাদের যেদিন ক্লাস 10-এ আমাদের
মানে ফাইনাল ক্লাসের সময় আমাদের যিনি ক্লাস টিচার ছিলেন হুম তিনি জিজ্ঞেস করেছিলেন পুরো ক্লাসকে যে কে কি হতে চায়। হুম আমি তখন বলেছিলাম যে আমার অন্যান্য বন্ধুরা যা যা হতে চেয়েছিল, হুম আমি বলেছিলাম যে আমি ফিল্ম পরিচালক হতে চাই। আচ্ছা এবং সেইখান থেকে মানে খুব একটা কি বলবো, একটা খুব মজার ঘটনা ঘটে তখন আর কি, বন্ধুরা হাসাহাসি করে। কিন্তু এখন সেই বন্ধুরাই আমার সব থেকে বড় সাপোর্ট গ্রুপ। বাহ এবং ওরা বলে যে তোর দ্বারা এখন আমরা আমাদের ব্যাচটাকে ডিফাইন করি। আচ্ছা যে রঞ্জন ছিল আমাদের ব্যাচমেট। হুম সো হ্যাঁ, তো ওইখান থেকে শুরু হয়। তারপর উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়েই পড়তে হয়, কেননা তখনকার দিনে মধ্যবিত্ত বাঙালি পরিবারে, বিশেষ করে দুর্গাপুরের মতো জায়গায়, তিনটে ক্যারিয়ার অপশন ছিল: ইঞ্জিনিয়ার, ডাক্তার বা ফেলিয়ার। এই তিনটের মধ্যে যে কোনো একটা বেছে নিতে হবে। তো এবার আমি না হতে চেয়েছি ইঞ্জিনিয়ার, না হতে চেয়েছি ডাক্তার, তৃতীয়টা তো হওয়া যায় না। তো তারপর আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফিজিক্স নিয়ে ভর্তি হই, মানে পদার্থবিজ্ঞান নিয়ে ভর্তি হই। এবং ওটার সময় আমার মনে হয়েছিল যে আমি যেটা করতে চাই সেটা করতে গেলে আমাকে বাড়ি থেকে বেরোতে হবে। কেননা বাড়িতে একটা গুপ্ত একটা কনস্পিরেসি তৈরি হয়েছিল যে যাদবপুর ইউনিভার্সিটিতে ঢুকিয়ে দিয়ে বিএসসি, এমএসসি, পিএইচডি বা বিএসসি, বিটেক এর প্রথাগত এইভাবে যেতে হবে আর কি। কারণ আমাদের বাড়িতে ওই হোয়াইট কলার জবেরই, মানে বাবার দিকে মার দিকে সব ওই ধরনেরই ছিল আর কি। তো সেই জন্য আমি লুকিয়ে নানান ধরনের অল ইন্ডিয়া এন্ট্রান্স এক্সাম গুলো দিতাম, পরীক্ষাগুলো দিতাম, যাতে ওখান থেকে সুযোগ পেয়ে বেরিয়ে যেতে পারি। তো যাদবপুরে প্রায় যখন কোর্স শেষ আর এক মাস মতো বাকি 3 বছরের, তো তখন আমি এই মার্চেন্ট নেভিতে শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার ক্যাডেটশিপের পাই, নটিক্যাল সায়েন্স, ন্যাভিগেশন সাইডে। দুটো দিক আছে, তো একটা ন্যাভিগেশন সাইড, একটা মেরিন ইঞ্জিনিয়ারিং সাইড। তো ন্যাভিগেশন সাইডে আমি নটিক্যাল সায়েন্সে সুযোগ পাই। বাড়িতে না জানি আমি পরীক্ষা দিয়েছিলাম, রিটেন। আচ্ছা, তারপর না জানি ভাইভাটাও দিই। কিন্তু যখন মেডিকেল, সেটাও একটা অ্যাডভেঞ্চার। এবং যখন মেডিকেলের জন্য যখন কল আসে, ডাক আসে, সেটা আসে বোম্বে থেকে, তখন বাড়িতে জানাতেই হতো। আচ্ছা, তখন একটা ঝড়ের উত্তাল, একটা ঝড়ের মুখোমুখি হয়ে বাড়িতে। কিন্তু আমি বলি যে আমাকে তো এটা করতেই হবে, আমাকে যেতেই হবে, তো আমি যেতে চাই। তারপর সেই বাড়িতে জেদাজেদি করে একটু যেতে হয়েছিল। তারপর আমার উদ্দেশ্যই ছিল যে যেহেতু আমি মধ্যবিত্ত ঘর থেকে আসি, পরিবার থেকে আসি, তো আমি চাইনি আমার বাবা মার উপর, তখন বাবা ছিলেন না, আমার পরিবারের উপর কোন রকম আর্থিক বোঝা চাপুক, বা আমার স্বপ্ন পূরণ করার জন্য আমার বাড়িতে যাতে কোনো রকম প্রেসার ক্রিয়েট না করতে হয়। সেটা যাতে আমি নিজে করতে চাই, আমি নিজের দমে নিজেকে করতে হবে, সেই জন্য আমাকে সেই উপার্জনটা করতে হতো, যার দ্বারা। এবং আমি শুরু থেকেই চেয়েছিলাম ফিল্ম স্কুলে যাব। আচ্ছা, মানে প্রথাগত ভাবে শিখে তারপর আসতে চেয়েছিলাম, কেননা ওই লজিকটা আমার কাজ করেছিল যে ইঞ্জিনিয়ারিং শিখতে হলে তো ইঞ্জিনিয়ার হতে গেলে ইঞ্জিনিয়ারিং শিখতে হয়, ডাক্তার হতে গেলে ডাক্তারি, ফিল্ম তৈরি করতে গেলে তো ফিল্ম শিখতে হবে। সেটা খুব লজিক্যালি আমার কাছে ছিল যে ফিল্মটা শিখতে হবে, ফিল্ম স্কুলে যেতে হবে, নিজের টাকায় যেতে হবে। তো আমি এই জায়গাটায় আসছি, তার আগে আমি এইখানে এই ব্যাপারটা একটুখানি বলি যে এই তোমার কথাটা শুনে খুব ভালো লাগলো এই কারণে যে এখন এই যে আমাদের সমাজে যে ইঁদুর দৌড়ের ব্যাপারটা খুব বেড়ে গেছে মানে একটা কিছু হতে হবে, এই যে জিনিসটা। এবং তুমি ঠিকই বলেছো যে তুমি যখন ছাত্র ছিলে তখন ওই মানে সাফল্যকে ডিফাইন করার জন্য যে ওই ইঞ্জিনিয়ারিং, ডাক্তার না হলে ফেলিওর, মানে এইরকম একটা যে স্টিরিওটাইপ ভাবনা ছিল মধ্যবিত্ত পরিবারগুলোতে, এটা তো খুব সত্যি কথা। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তুমি যে একটা ওই স্কুলের ছাত্র, মানে মফস্বলের স্কুলের ছাত্র হিসেবে তুমি যে তখন একটা সম্পূর্ণ ব্যতিক্রমী চিন্তাধারা, যে তুমি সেই সময় একটি ছাত্র, আমি কল্পনা করে নিচ্ছি, মানে সেই ক্লাস মানে 8-9-এ ওই রকম সময় তুমি স্কুলের শিক্ষক ক্লাসরুমে গিয়ে বলছেন, সেই ছাত্রটি দাঁড়িয়ে সবার মাঝে বলছে যে আমি ফিল্ম ডিরেক্টর হতে চাই। মানে এটা শুনে না আমি নিজে খুব রোমাঞ্চিত বোধ করছি, খুব সত্যি কথা। এবং এই ভাবনাটা আমার মনে হয় যে এটা আজকের যারা বাবা মা এবং আজকের যারা স্কুলের যেসব ছাত্রছাত্রী, প্রত্যেকেরই এই জিনিসটা ভালো করে শোনা উচিত এবং বোঝা উচিত। নানা রকম পেশা, নানা রকম কেরিয়ার তৈরি করার অনেক রকম পথ আছে,
কিন্তু সেটা কারোর অনুকরণ করা নয় বা কোনো স্টিরিওটাইপ মেনে এগোতে চেষ্টা করা না, মানে নয়। এটা হচ্ছে এই যে তোমার ক্লাস 5-6 থেকে যে একটা ব্যক্তিগত ভালোবাসা, মানে এই যে এটা না, মানে এটা একটা পার্সোনাল প্যাশন। তুমি যে সেই প্যাশনটা যে তোমার ফিল্ম মেকিং, তুমি সেটা খুব অল্প বয়সে বুঝতে পেরেছো। তো এই ব্যাপারটা না, মানে এটা এই যে তোমার বাবা, তুমি যখন খুব ছোট তখন তোমার বাবা তোমাকে প্রথম ছবিটা দেখিয়েছিলেন অপরাজিত, এই যে একটা ভালো ছবির ধারণা তৈরি হয়ে যাওয়া তোমার অবচেতনে, আমার মনে হয় যে তুমি তার থেকে তোমার হয়তো কোথাও কোনো একটা ভালো লাগা কাজ করেছে, যার মাধ্যমে তুমি মনে করেছো যে আমি যদি এরকম ছবি বানাতে পারি কোনোদিন, এই মনে হয়েছে তোমার। এবং তারপরে তুমি ঠিক করে নিয়েছো যে আমি তাহলে এই পথে এগোবো। তো তাহলে তুমি যে বলছিলে যে তুমি যখন যাদবপুরে পড়ো তখন তুমি নানান রকম এন্ট্রান্স পরীক্ষা দিচ্ছিলে, এবং তুমি বলছিলে যে যে কোনো পেশায় যেরকম তার একটা প্রশিক্ষণের দরকার হয়, তাহলে তোমার ছবি তৈরি করতে গেলে তো তোমাকে এটা শিখতে হবে, এই বিদ্যাটা শিখতে হবে। অবশ্যই। তা তুমি কোথায় ভর্তি হলে, তুমি এই ছবি তৈরি শিখলে কোথায়? আমি ছবি তৈরি শিখলাম তখন সরকারি জায়গা বলতে এফটিআই পুনে, হ্যাঁ সবাই তাই জানে, এসআরএফটিআই হ্যাঁ কলকাতা। কিন্তু আমি দেখলাম যে ওখানে সাধারণভাবে 3 বছরের কোর্স গিয়ে শেষ হয় 5 বছরে 6 বছরে নানান কারণে। আমার মনে হয়েছিল যে ওই 3 বছরের কোর্সটা যদি 5-6 বছরে শেষ হয় তাহলে আমার অনেকটা সময় নষ্ট হবে। এবং ঘটনাচক্রে তখন বম্বেতে একটি নতুন ফিল্ম স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল সুভাষ গাই দ্বারা। আচ্ছা, হুইসলিং উডস। হ্যাঁ, এবং ওটি সুভাষ গাই প্রতিষ্ঠিত করলেও তার সব ফ্যাকাল্টি উনি নিয়েছিলেন বিভিন্ন জায়গা থেকে, এফটিআই পুনা থেকে এবং এসআরএফটিআই কলকাতা থেকে। এবং সেটা খুব ঘটনাচক্রে কোইন্সিডেন্টালি তখন হয়ে গিয়েছিল, যেই সময় আমি জাহাজের চাকরি ছেড়ে দিতে চাইছি সেই সময় হুইসলিং উডস তৈরি হলো। আমি ওখানের কোর্সটা ছিল 2 বছরের, আচ্ছা, ফুল টাইম ইমার্শন। এবং সেই 2 বছরের কোর্সে আমি স্ক্রিন রাইটিং স্পেশালাইজেশন নিয়ে, হ্যাঁ মানে স্টোরি টেলিং স্ক্রিন রাইটিং, সেটা নিয়ে আমি স্পেশালাইজেশনে ভর্তি হই। সেখান থেকেই আমার পুরো এই ফিল্ম জার্নিটা শুরু হয়। আচ্ছা, সেটা তো আমরা অদম্য দেখেই বুঝতে পেরেছি যে মানে এক সেকেন্ডও আমাদের অমনোযোগী হওয়ার কোনো অবকাশ ছিল না। আমরা যে মানে এটা, যদিও এটাকে মানে ইট হ্যাজ বিন লেবেলড অ্যাজ পলিটিক্যাল থ্রিলার, কিন্তু এর মধ্যে তো অনেক রকম পরত আছে, মনস্তত্ত্ব, ভাবনা, নানা রকম সামাজিক যেসব এর মানে কাহিনী যেগুলো বোনা হয়েছে এর মধ্যে। কিন্তু এই যে তুমি বললে যে তুমি স্ক্রিপ্ট রাইটিং এবং এই স্টোরি টেলিং, এই ব্যাপারটা, এটাই আমরা খুব বুঝতেই পারছি যে তুমি যে কতখানি সফল একজন এই ব্যাপারে, তোমার যে দক্ষতা প্রশ্নাতীত। তার কারণ আমরা যারা অদম্য নিজেরা দেখেছি, এবং আজকে আমাদের এই পডকাস্টের যারা দর্শক রয়েছেন, তারা যদি উৎসাহিত হয়ে ভবিষ্যতে যখনই সুযোগ পাবেন তারা যদি অদম্য দেখেন, তাহলে বুঝতে পারবেন যে এই যে ছোট একটি ছবি, কিন্তু এটার যে একেবারে টান টান গল্প বলা এবং প্রতি মুহূর্তে রুদ্ধশ্বাস উত্তেজনা, যে এরপরে কি হয়, এরপরে কি হয়। কাজে আমরা এখানে ছবির গল্প বলবো না, সেটা উচ্চ থাক দেখার জন্যে। কিন্তু এই ব্যাপারে মানে এই যে একটা রুদ্ধশ্বাস উত্তেজনার আবহ তৈরি করা, সেটা কিন্তু ওই পুরো এই স্ক্রিপ্ট রাইটিং এর মধ্যে খুব দুর্দান্ত দক্ষতার সঙ্গে করা হয়েছে। হ্যাঁ, আসলে স্ক্রিপ্ট রাইটিং বা চিত্রনাট্য ব্যাপারটা তো হচ্ছে একটা ব্লুপ্রিন্টের মতো। সেই ব্লুপ্রিন্ট যদি শক্ত সমর্থ না হয়, তাহলে একটা বিল্ডিং যেরকম দাঁড়াতে পারবে, ভেঙে পড়বে। একটি ছবি ও স্ক্রিপ্ট যদি সঠিক না হয়, ঠিক, হ্যাঁ, তাহলে সেটা হয়তো স্ক্রিপ্টের মধ্যে কোনো গল্প নেই। হ্যাঁ, আমাদের অদম্য আপনি যেহেতু দেখেছেন, সেইভাবে গল্প নেই, মানে প্লট নির্ভর কতগুলো সিচুয়েশন আছে, কিন্তু সেটাকেও যথেষ্ট আর কি সবল হতে হবে ঠিক জায়গায় যেতে গেলে। তো আমার একটা জিনিস মনে হয়েছিল, এখনো মনে হয়, আমাদের বাংলা সিনেমায় ওই চিত্রনাট্যের উপর বা কাজটা একটু কম হয়, জোরটা একটু কম দেওয়া হয়। কিন্তু যেটা সাউথে বলুন বা বম্বেতে বলুন, সেই জায়গাটা খুব স্ট্রং ওদের। সেটা কি তুমি, তোমার যে ভাবনাটা, এটা কি তুমি
এখনকার যেসব ছবি হচ্ছে তার পরিপ্রেক্ষিতে বলছো? হ্যাঁ সেটাই বলছি, হ্যাঁ, কারণ এখনকার- আগে তো আগেকার আমাদের দিনের ছবিগুলো যদি আপনি দেখেন, আগেকার দিনের আমরা যেগুলোকে আমরা মেইন স্ট্রিম ছবি ভাবতাম, হ্যাঁ। সপ্তপদী মেইন স্ট্রিম ছবি, সে তো ওইগুলো এখন নিটোল গল্প। নিটোল গল্প কিভাবে গল্প বলা হ্যাঁ, হয়েছে। গল্প বলা। হ্যাঁ, আমি তো ট্রয়কার গল্প ছেড়েই দিলাম, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, মৃণাল কপিল সেন, সেনদের হ্যাঁ। আমি ছেড়ে দিলাম। আমরা যদি অজয় কর, অসিত সেনদের গল্প হ্যাঁ, দেখি, হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই। সেগুলো গল্পটা যেভাবে বলা হ্যাঁ। হয়েছে, এগুলো এখনকার দিনে আসলেই ফিল্ম স্কুলে পড়ানো হয়, রেফারেন্স হিসেবে দেখানো হয়। সেখান থেকে আজ যখন আমরা আমাদের নিজেদের ছবিগুলো দেখছি, আমার মনে হচ্ছে যে ওই গল্প বলার জায়গাটা খুব দুর্বল হয়ে গেছে, হ্যাঁ, এবং সেই জন্য হয়তো ছবিগুলো সেই জায়গায় পৌঁছতে পারছে না গুণগত সেই, মান দিক দিয়ে। সেই জন্য চিত্রনাট্য লেখাটা আমার কাছে তখন থেকে খুব জরুরি মনে হয়েছিল বলেই আমি সেই স্পেশালাইজেশনটা নিয়েছি। আচ্ছা, এর সঙ্গে এই যে তোমার অদম্য ছবি, মানে তাতে যে মানে লিড রোল, মানে যে পলাশের যে চরিত্রে অভিনয় করেছে, এবং তারপরে তোমার অসাধারণ, তুমি সুন্দরবনের প্রেক্ষাপটে যে তোমার যে শুটিং যেগুলো হয়েছে, অসাধারণ সব দৃশ্যপট রচনা হয়েছে, এবং তার যে ডিটেল সেগুলো তুমি আরো ভালো বলতে পারবে। কিন্তু এর পেছনে এই যারা অভিনয় করেছে, মানে এই তারাও তো বোধহয় নতুনই, মানে এইটা তুমি একটু বলো, মানে এত বলিষ্ঠ অভিনয়, এত চমৎকার, একেবারে স্পন্টেনিয়াস, মানে কোনো বোঝাই যাচ্ছে না যে তারা একটা ছবিতে অভিনয় করছে, মনে হচ্ছে এটা আমরা মানে রিয়েল লাইফ স্টোরি, আমরা রিয়েল লাইফ, আমাদের চোখের সামনে একটা বাস্তব কিছু ঘটে যাচ্ছে, আমরা তার দর্শক হয়ে বসে আছি। তো এইটা তুমি মানে কি করে তুমি এইরকম সবাইকে জড়ো করলে, মানে এই ধরনের অভিনেতা তুলে আনলে? আসলে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে পলাশ যে চরিত্রটি করেছে এই ছেলেটি, আরিয়ন ঘোষ, ওর সঙ্গে আমার পরিচয় দীর্ঘ অনেক দিনের। আচ্ছা। এবং ও গত 8-9 বছর ধরে আমাকে অ্যাসিস্ট করছে। আচ্ছা। মানে আমার আহারে ছবিতে ও আমাকে পোস্ট প্রোডাকশনে আমাকে অ্যাসিস্ট করেছিল, মহিষাসুর মর্দিনীতে পুরোটাই অ্যাসিস্ট করেছিল, প্লাস ও নিজে ছোট একটা চরিত্র অভিনয় করেছিল। করে করে ওর যেটা হয়েছিল আমার সঙ্গে পুরো ওতপ্রোত ভাবে পুরো জড়িত, এবং ছিল, আছে, এবং খুব ভালো আহরণ করতে পেরেছে। যেই ধরনের সিনেমাতে আমরা বিশ্বাস করি, যেইভাবে আমরা কাজ করতে চাই, সেই ব্যাপারটা পুরো মানে আহরণ করারও তো ক্ষমতা থাকতে হয়। তো এই ছেলেটির মধ্যে সেই ক্ষমতাটি আছে। আচ্ছা, পুরো স্পঞ্জের মতো পুরো ভালো জিনিসটা টেনে নেয়, শুষে নিয়েছে। সেটার সঙ্গে সঙ্গে আমি একটা হয়েছিল যে মহিষাসুর মর্দিনীর পর আমি পন্ডিচেরি ইউনিভার্সিটিতে একটা আমন্ত্রণ পাই ওদের তরফ থেকে। ওদের 1 মাসের একটা ফিল্ম মেকার ইন রেসিডেন্স প্রোগ্রাম হয়। তো সেখানে বাইরে থেকে, ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে ওরা একজন ফিল্ম মেকারকে নিয়ে যান। 1 মাস স্পন্সর্ড একটা পুরো জিনিস থাকে, যেখানে ওখানে থেকে একটা স্ক্রিপ্ট লিখতে হবে। তোমার দীর্ঘদিনের ইচ্ছে ছিল একক চরিত্র নিয়ে কোনো একটি গল্প করা, কারণ এটা বাংলা এর আগে কখনো এইভাবে হয়নি। একক মানে নাটক দেখেছি, নাটক হয়েছে, সিনেমা সেই অর্থে। তো নানান কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো একবার 2022-এর মার্চ মাসে মহিষাসুর মর্দিনীর পর ওই আরিয়নেরই একটি বন্ধু আছে আর্যগিরি, সে সুন্দরবনের ছেলে, এবং তার কাছে ওরা দুজনে গিয়েছিল, যেতে চেয়েছিল, ওদের একটা শর্ট ফিল্ম করার কথা ছিল। তো আমিও বললাম চলো তোমাদের সঙ্গে আমিও যাই। তো আমি গেলাম, এবং গিয়ে তারপর আমরা সুন্দরবনের নানান জায়গায় ঘুরতে থাকলাম, পুরো ওই জি প্লট বলুন, প্রত্যন্ত এলাকা যেগুলো টুরিস্ট স্পট না, ওই প্রত্যন্ত এলাকায় ঘুরতে ঘুরতে প্রায় 4-5 দিনের জন্য গিয়েছিলাম। ওটা 10 দিন হয়ে গিয়েছিল, এবং তারপর আমি ওদের বললাম যে তোমাদের শর্ট ফিল্মটা এখন থাকুক, আমি একটা ফিচার ফিল্ম করবো এখানে। তারপর ফিচার ফিল্মের কনসেপ্ট কি আমি বললাম যে আমি তোমাদের 7 দিনের মধ্যে জানাচ্ছি, আমরা ফিচার ফিল্ম এখানে করছি। করে নিয়ে আমার মাথায় ওইটা এলো যে একটি ছেলে, সে কলকাতা থেকে পালিয়ে সুন্দরবনে গিয়ে লুকোচ্ছে, কলকাতা একটা পলিটিক্যাল হারাকিরি করে সেখান থেকে পলায়মান হয়, সেখান থেকে এই পুরো কনসেপ্টটা এলো। তারপর এই পন্ডিচেরি বিশ্ববিদ্যালয়ে গিয়ে 1 মাস থেকে আমি আরিয়নের সহযোগিতায় পুরো আমরা এই গল্পটাকে খাড়া করলাম। আচ্ছা, প্রায় চিত্রনাট্য জায়গায় নিয়ে আসবার পর ঘষা মাজা করে ওই 2022-23 মিলিয়ে আমরা 1 বছরে প্রায় 6-7 বার সুন্দরবনে গিয়েছিলাম। আচ্ছা, রেকি করতে, সব ভার্জিন লোকেশন গুলো আর কি খুঁজে পেতে, যেখানে আর কি কোনোভাবে কেউ পৌঁছতে, পর্যটনের কোনো জায়গাই নেই, এবং আমরাই প্রথম গিয়ে পৌঁছচ্ছি, আর আছে সেখানকার গ্রামবাসী। সেরকম জায়গাগুলো খুঁজে 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 সেখানে গিয়ে করে করে দেখতে 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 সেই জায়গাগুলো আমরা পেলাম।
তারপর আমি করতে গিয়ে যেটা, যখন স্ক্রিপ্ট লিখতাম তখন আরিয়ন আমাকে নানান অভিনেতার নাম নিত, মানে ওদেরই এজ গ্রুপের, যে একে নিলে মানে বাজেট পাবে তুমি, তাকে নিলে বাজেট পাবে তুমি। করতে করতে গিয়ে তারপর আমি যেসব জায়গাগুলো দেখলাম, জায়গাগুলোতে আমি ভাবলাম এখানে এই ইউনিট নিয়ে বড়, আমরা তো 80-90 জনের ইউনিট নিয়ে ছবি করেছি এর আগে 4টে ছবি, তো ওই ইউনিট নিয়ে এসব জায়গায় ছবি করা সম্ভব নয়, এবং সম্ভব নয় সেহেতু আমি বাজেটও পাবো না, আর যেহেতু বাজেট পাবো না তখন আমাকে একেবারে স্বাধীনভাবে ছবিটা করতে হবে। তখন আমি আরিয়নকে বললাম যে শোনো, আমি তোমাকে 7 দিন সময় দিচ্ছি, তুমি করতে পারবে কিনা তুমি আমাকে বলো। এবং ও বলছে রঞ্জন দা এটা তো একটা বড় রিস্ক হয়ে যাবে, তুমি বলো না তুমি করতে পারবে কিনা। করে ও 7 দিন পর মোটামুটি বললো যে তোমার আমার উপর ভরসা থাকলে আই এম অন। আচ্ছা, সেখান থেকে ও প্রথমে এলো, তারপর আর্যগিরি যে ছেলেটি ছিল সে এলো, এবার একজন ক্যামেরাম্যান, এবং হ্যাঁ তোমার ক্যামেরাম্যানও তো অসম্ভব দক্ষ, ক্যামেরাম্যানও আরিয়নেরই একটি বন্ধু, এবং সে হচ্ছে স্টিল ফটোগ্রাফার। হ্যাঁ, এটা প্রথম। হ্যাঁ, এর আগেও কোনো মানে মুভিং ফটোগ্রাফি করেইনি, কোনো ভিডিওগ্রাফি করেইনি, মানে সম্পূর্ণ মেডেন একদম, মানে ও শুধু স্টিল ছবি তুলেছে। অসাধারণ ব্যাপার। তো ওর সঙ্গে আমি দেখা করলাম, ওকে আমি বললাম যে এরকম একটা কাজ করতে চাই, তো তুমি আমাকে কিছু, ওর স্টিল ফ্রেমস গুলো আমি সব দেখেছিলাম, আমি বললাম তোমার মধ্যে কনফিডেন্স আছে, বললো আপনি যদি আমাকে গাইড করেন তাহলে নিশ্চয়ই আমরা করতে পারবো। করে নিয়ে তারপর আমি ঠিক করলাম যে ঠিক আছে, এটা ওই বড় ইউনিট নিয়ে না, এই 5-6 জন মিলেই আমরা করব, এবং আমি তো আমি আছি, আর 5 জন সব ওদেরই এজ গ্রুপের। তো এই 5-6 জন নিয়ে একটা গোটা ফিল্ম তৈরি করে ফেলা, এটাও তো একটা আমার মনে হয় যে রেকর্ড। মানে এটাকে কি তুমি মানে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম হিসেবে ফিল্ম মেকিং যে ব্যাপারটাকে বোঝায়, এটা কি সেই খোপের মধ্যে পড়বে, নাকি এটা একটা সম্পূর্ণ মানে পরিপূর্ণ ফিল্ম, কিন্তু তুমি এইরকম উইথ বেয়ার মিনিমাম রিসোর্সেস যে তুমি করলে? ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিং বলে কিছু হয় না, কেননা সবসময় আমি কারো না কারোর উপর ডিপেন্ডেন্ট। হ্যাঁ, তো ক্যামেরাটাও যে পেয়েছি এটাও তো অন্যতম খরচ, কোলাবোরেশন তো একটা রয়েছে সবকিছুর মধ্যে। তো ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিং বলে কিছু হয় না। ফিল্ম মেকিং কোনোটা ইন্ডাস্ট্রি ফরম্যাটে হচ্ছে, কোনোটা স্বাধীনভাবে হচ্ছে, যেখানে সবটাই আমাদের নিজেদেরকে করতে হচ্ছে, এবং সেখানে আমাদের ঘাড়ের উপর থেকে কেউ বলে দেওয়ার নেই যে এটা করো, এটা লেখো, সেটা নাও, একে নাও, তাকে নাও, ওইসব কিছু ব্যাপার নেই। তো সেইভাবে ইন্ডিপেন্ডেন্ট, পরিপূর্ণভাবে স্বাধীনভাবে তুমি স্বাধীন, তোমার সৃজনশীলতাকে আমি বিকশিত করতে পেরেছো। হ্যাঁ, এবং ছবিতে যা কিছু ভালো তা যদি আমাদের হয়, যা কিছু খারাপ তার জন্য দায়িত্ব আমাদের, কেননা এখানে কলুষিত করবার জন্য কেউ ছিল না, যেটা ইন্ডাস্ট্রি ফরম্যাটে অনেক সময় হয়ে থাকে। না, সেটাই মানে সুন্দরবনের যে প্রথম কথা, সুন্দরবনের যে একটা প্রচন্ড আকর্ষণীয় ল্যান্ডস্কেপ, এই ওই সব বাদাবন থেকে শুরু করে তার যে সমস্ত বে রয়েছে, এবং তার মধ্যে যে একটা মানে এই যে স্ট্রাগল, মানে অস্তিত্ব টিকিয়ে রাখার এবং লুকিয়ে থাকার যে একটা প্রচন্ড মানে ডেসপারেট স্ট্রাগল, সেটা তো অসাধারণভাবে ফুটে উঠেছে। আমার মনে হয় যে তুমি যদি এই সুন্দরবনে প্রথম যদি না যেতে, তাহলে তুমি হয়তো মানে এই ব্যাপারটা তুমি বুঝতে পারতে না। মানে ওটা ওই ওখানকার ওই জীবন সংগ্রাম এবং ওইরকম যে একটা ওইরকম যে বাদাবন এবং এইরকম যে জায়গাগুলো, এটার সঙ্গে আমার মনে হয় তোমার এই ভাবনাটা খুব মিলে গেছে। মানে মিলে গেছে। আরেকটা জিনিস, আমার ছোটবেলা থেকে একটা ব্যাপার ছিল, যখনই কোথাও বেড়াতে গিয়েছি অনেক সময় ট্যুরিস্টদের সঙ্গে, সহযাত্রীদের সঙ্গে যেতে হতো, তো যেখানে গিয়ে ট্যুর গাইড বলতেন যে এইখান অব্দি যাওয়া যাবে, আমার ওইখানে গিয়ে মন ভরত না। আমি বলতাম ঠিক আছে আপনারা দাঁড়ান, আমাকে আরো কিছু নতুন এক্সপ্লোর করতে হবে, আমাকে এক্সপ্লোর করতেই হতো। এটা তো আছে, মানে ওই যেখানে গিয়ে শেষ হয়ে যায় সেখানে আমার মন, সেখানেই শুরু, সেখানে আসলে শুরু, এবং তারপর থেকে আসলে আসল জায়গাগুলো, আসল সৌন্দর্যটা, আসল রহস্যটা পুরো ধরা দেয়। এইটা ছিলই। তো সেই জন্য বারবার গিয়ে গিয়ে কোনো জায়গা দেখা, এবং এই যে আমি 2 দিন আগেও গিয়েছিলাম, এবার আমি কি করেছি, ওখানে গিয়ে যেসব জায়গাগুলোতে শুট করেছি ওখানে আর যাইনি, যেগুলোতে যাইনি সেই সব জায়গা আমরা ঘুরতে গিয়েছি। আচ্ছা আচ্ছা, আর কি আছে এখানে, আর কি আছে। তো এইটা একটা কন্টিনিউইং প্রসেস। আচ্ছা, এইটা কখনো শেষ হয় না। এই যে তোমার অদম্য, তো আমরা দেখে সত্যি কথা মানে অসাধারণ একটা ছবি হয়েছে ইয়ে, কিন্তু এর আগে যে তোমার যে কটা ছবি তুমি করেছো, খাবার নিয়ে, স্বাদ, এটা নিয়ে তুমি করেছো আহারে, সেটা অনেক দিন চলেছে কলকাতায়, এবং এই যে 2 বাংলার মধ্যে একটা মেলবন্ধন এবং হিউম্যান রিলেশনশিপ, তো
এইটা এই এই এটার যে এই যে একটা মানে মনস্তাত্ত্বিক রসায়ন, মানে খাবারের স্বাদের সঙ্গে একটা যে মানবিক যে সম্পর্কের রসায়ন, এটা একটা অন্যভাবে ফুটে উঠেছে। তো সেইটা সম্পর্কে তুমি একটুখানি আমাদেরকে আহারের ব্যাপারটা একটু বলো আমাদেরকে। একটা কথা বলতে চাই যে আমি ফুড এনথুজিয়াস্ট, ফুড এক্সপার্ট, খাদ্যরসিক এবং খুব খেতে ভালোবাসি। বেশ। কিন্তু আমি রান্না করতে পারি না। শুধু একটা জিনিসই আমি রান্না করতে পারি, সেটা হচ্ছে অমলেট। বাহ। এর বাইরে আমি খুব একটা এক্সপার্ট নই। তো যেহেতু খেতে ভালোবাসি, সেই জন্য খাবার নিয়ে কিছু একটা করার ইচ্ছে শুরু থেকেই ছিল। এবং আমাদের পূর্বপুরুষরা সব ফরিদপুর থেকে এসেছিলেন। হ্যাঁ, ওপার বাংলা, পূর্ববঙ্গ। হ্যাঁ, পূর্ববঙ্গ থেকে এসেছিলেন। তো সেই জন্য পূর্ববঙ্গের প্রতি একটা টান আমাদের সবসময় ছিল। রন্ধন শৈলীর জন্য বিখ্যাত, এবং সেটা একটা ব্যাপার ছিল। তো আমার মাথায় সবসময় ঘুরতো যে খাবারের মাধ্যমে যদি একটা ভালোবাসার গল্প কে এক্সপ্লোর করা যায়। তো ওই গল্পটাই ওরকম ছিল যে একটি মানে মুসলিম শেফ, যে মুসলমান, ঢাকাতে সে কাজ করে এবং খুব বড় লোক। সে কোনো একটি কারণে তাকে ভারতবর্ষে চলে আসতে হয়, কলকাতায়, এবং সেখান থেকে সে হোম ডেলিভারি নিতে শুরু করে। ঘটনাচক্রে সেই হোম ডেলিভারি দেয় একটি ব্রাহ্মণ পরিবারের কন্যা, এবং তাদের দুজনের দেখা হয়। এবং দেখা হওয়ার পর কিভাবে তাদের ভালোবাসাটা এগোয় নাকি এগোয় না, বাধাপ্রাপ্ত হলে কেন হয়, এই জিনিসগুলো ওই পেঁয়াজের খোসার মতো একটু একটু করে পরতে আমার দেখাতে খুব, এবং সেটাই মানে দর্শকদের সেটা নিয়ে ইন্টারেস্টিং, পূর্ববঙ্গের খাবার এবং পশ্চিমবঙ্গের খাবারের মধ্যে একটা আলাদা রসায়ন আছে, এবং সবসময় কি বলে যে বৈচিত্র্য আছে। ইলিশ, চিংড়ি, হ্যাঁ, শুধু খাবারের লেয়ারে না থেকে ওটা একটা ডিপ একটা, হ্যাঁ, মানে ওটা একটা মোটিভ হিসেবে আসলে হচ্ছে মানবতার গল্প, এবং দুটো দেশ, দুটো সম্প্রদায়, দু ধরনের বয়স, ছেলেটির বয়স মেয়েটির বয়সের থেকে কম দেখানো হয়েছে। হ্যাঁ, এর মধ্যে কি আসলে অন্তরায়, মানে সেখানে একটা বন্ডিং, হ্যাঁ, বন্ড করছে দুজনে, খুব রান্না করতে ভালোবাসে, খেতে ভালোবাসে। সেটা হচ্ছে কমন গ্রাউন্ড, সেটাতে কি করে এলো? বাহ, এটা তো খুব, এটা খুব সুন্দর। আচ্ছা, এটা তো তুমি বললে যে ভালোবাসার গল্প, যেটা পূর্ববঙ্গ এবং কলকাতার মধ্যে, মানে এই দুই সংস্কৃতি এবং তার যে একটা কমন বন্ডিং, যেটা খাবার দিয়ে হলো, সেটা যেরকম একটা হলো। আবার ওই একই ভালোবাসার ব্যাপারটাই অন্য আঙ্গিকে তোমার হৃদ মাঝারে ছবিতে ফুটিয়ে তুলেছো, কিন্তু সেখানে তোমার মানে শেক্সপিয়ারের প্রভাব রয়েছে, এবং শেক্সপিয়ারের ট্র্যাজেডির প্রভাব রয়েছে, এবং সেটা তোমার আন্দামানের সমুদ্র সৈকতে তার পটভূমি। তো ওটার মানে ওটার যে গল্পটা, এবং ওটা কিভাবে দর্শকদেরকে অ্যাপিল করছে, এবং তার যে নিহিত বার্তা যেটা, সেটা তুমি একটু আমাদেরকে শোনাও। হৃদ মাঝারে আসলে লিখেছিলাম প্রথমে হিন্দিতে, ওটা করার কথা ছিল হিন্দিতে। হ্যাঁ, মানে আমি যখন ফিল্ম স্কুলে পড়ি, আমি যে আপনাকে বললাম যে আমাদের স্ক্রিন রাইটিং স্পেশালাইজেশন ছিল, তাতে আমাদের দুটো চিত্রনাট্য লিখতে হতো ফাইনাল গ্রাজুয়েশনের সময়। একটা হচ্ছে অরিজিনাল স্ক্রিন প্লে, আর একটা অ্যাসাইন্ড স্ক্রিন প্লে। অরিজিনাল স্ক্রিন প্লে হচ্ছে যেটা তুমি নিজে লিখছো, এবং অ্যাসাইন্ড স্ক্রিন প্লে হচ্ছে বাইরে থেকে যেটা তোমাকে দেওয়া হচ্ছে একটা সাবজেক্ট, সেটা থেকে তুমি যে স্ক্রিন প্লেটা নির্মাণ করছো। তো আমার অ্যাসাইন্ড স্ক্রিন প্লেটা ছিল হচ্ছে অপর্ণা সেনের ইতিমৃণালিনী। তো ওইটা তো অ্যাসাইন্ড স্ক্রিন প্লে ছিল, এবং হৃদ মাঝারেটা হিন্দিতে করার কথা ছিল, এবং সেটার জন্য আমি প্রযোজকও পেয়েছিলাম, এবং সিদ্ধার্থ নারায়ণ, আচ্ছা, তাকে পিচ করেছিলাম গল্পটা, রং দে বসন্তি, এবং আরো অন্যান্য তামিল অভিনেতা। তো তিনি করতে রাজি হয়েছিলেন, এবং ছবিটা কঙ্কনাকে পিচ করেছিলাম। তো কঙ্কনারও ভালো লেগেছিল। কিন্তু যখন এদের দুজনের ভালো লেগে গেল, তখন যে প্রযোজক শুরুতে পেয়েছিলাম, তিনি আবার একটু বলতে শুরু করলেন যে না, শেষে গিয়ে ওথেলোর এন্ডিং তো আমরা সবাই জানি, শেষে গিয়ে কি হচ্ছে। তিনি বললেন যে না, এটা এই স্যাড এন্ডিং রাখা যাবে না, এরকম মর্মান্তিক শেষ হওয়া যাবে না, দুজনকে মিলিয়ে দাও।
এবার আমি বললাম যে না, তাহলে তো শেক্সপিয়ারের ভূত এসে আমাকে ধরবে, যে কি করে দুজনকে মিলিয়ে দেওয়া যায় আর কি ওথেলোতে। তো বুঝলাম যে উনি প্রথমে একটা চান্স নিয়ে রেখেছিলেন যে এমনি হি ওয়াজ ফ্লাইং আ কাইট উইথ মি। তো তখন ওটা আমি করলাম না। তখন আমাকে রিনাদি বললেন, অপর্ণা সেন বললেন যে হিন্দিতেই করতে হবে কেন, তুই বাংলাতে করে দেখ। আচ্ছা। তখন পুরো চিত্রনাট্যটাকে আবার নতুন করে 1 বছর ধরে বাংলায় লিখলাম। আর আমার লিখতে সময় লাগে, মানে একবার লিখলেই তো হয় না, সেটাকে বারবার রিরাইট করে 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 নিই। তারপর যখন বাংলায় করলাম তখন সেটা আবির এবং রাইমাকে পিচ করলাম। আচ্ছা। আবির চ্যাটার্জি, রাইমা আচ্ছা। সেনকে। তখন ওরা করলো। তো আমার মোস্টলি হৃদ মাঝারে ছিল হচ্ছে ওথেলোর ইন্সপিরেশন, ওথেলো থেকে নেওয়া কোর আইডিয়াটা। আচ্ছা। এবং সেখানে মেকবেথ এবং জুলিয়াস সিজারের কিছু এলিমেন্টস ছিল। ইন্টারেস্টিং হ্যাঁ। যে মানে এই শেক্সপিয়ারের এই 3টে নাটককে নানা রকম এলিমেন্ট নিয়ে তারপরে নতুন ভাবে একটা ক্রিয়েটিভ ফর্মে সেটাকে ডেভেলপ করা। এবং লোকে বলে যে ওটা নাকি প্রথম অফিসিয়াল অ্যাডাপ্টেশন অফ এনি শেক্সপিয়ার প্লে। এর আগে ভ্রান্তি বিলাস থেকে কাজ হয়েছে। হ্যাঁ, সে তো বহু কাল আগে কমেডি অফ এরার্স, কমেডি অফ এরার্স থেকে। কিন্তু সেটা ছিল ভ্রান্তি বিলাস থেকে ছবি হয়েছে, বা সপ্তপদীতে একটা এলিমেন্ট ছিল। তো কিন্তু ডিরেক্ট অ্যাডাপ্টেশন মানুষ লোকে বলে যে হৃদ মাঝারে। তো সেই জায়গা থেকে আমার যেটা আমি চেষ্টা করেছিলাম শেক্সপিয়ারের প্রতি, যেহেতু আমি আর্টসের ছাত্র ছিলাম না, ইংরেজির ছাত্র ছিলাম না, শেক্সপিয়ারকে একটু আমি ডিসরিগার্ড করেছিলাম। আচ্ছা। শেক্সপিয়ারের প্রতি অত মানে মানে শ্রদ্ধা অত হয়ে, নট ইন না হয় আমি নিজের মতো করে একটা গল্প বলবো। আচ্ছা। এবং সেটাতে ওই ওথেলোর যেটা আমি সব থেকে বড় কাজ করেছিলাম, যারা ছবিটা দেখেছেন তারা জানবেন, ইয়াগো আর ওথেলোকে এক করে দিয়েছিলাম। ওথেলোর মধ্যে ইয়াগো আছে। আচ্ছা। আদারওয়াইজ নরমালি কি হয়, একজন ইয়াগো থাকে, একজন ওথেলো, তাদের মধ্যে দিয়ে যে গল্পটা হয়। কিন্তু ওথেলোর মধ্যেই যদি ইয়াগো বসবাস করে তাহলে এটা একদম মানে নতুন ধরনের ইন্টারপ্রিটেশন ছিল সেটাকে তুমি। কেননা আমি যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম তখন আমি দেখতাম আমার ফিজিক্সের অন্যান্য ছাত্রছাত্রীদের প্রত্যেকের হাতে মানে আঙুলে আংটি আছে, নাদুলি আছে। আমার ব্যাপারটা, অথচ তারা মানে কি ফিজিক্সে খুবই ভালো, খুবই ভালো। আমার এই ডাইকটমিটা খুব ভালো লাগতো, এই স্ববিরোধিতাটা আমার খুব ভালো লাগতো, যে একদিক থেকে সে ফিজিক্সের মতো একটা আর কি লজিক্যাল জিনিসে এক্সেল করছে, অন্যদিকে সে আর কি এই আংটি পরছে, তার মধ্যে একটা ড্রামাটিক এলিমেন্ট আছে, ভীষণ একটা ড্রামাটিক এলিমেন্ট আছে। সেখান থেকে দ্যাট ইজ দ্য স্টার্টিং পয়েন্ট অফ দিস স্টোরি। ওটা একটা হয়তো ট্রিগার হিসেবে কাজ করেছে যে অভিজিৎ বলে যে ম্যাথসের প্রফেসর, সে ম্যাথসের হচ্ছে একজন দিকপাল প্রফেসর হিসেবে, কিন্তু কোথাও গিয়ে তার মধ্যে একটা এরকম হয়তো একটা অন্ধবিশ্বাস বা একটা কুসংস্কার বা কিছু একটা আছে, এবং সেটাই তার ইয়াগো হয়ে দাঁড়ায়। মানে এই যে মানে দ্বৈত সত্তা একরকম, সেইটাকে এক্সপ্লয়েট করা। বাইপোলার নয়, না বাইপোলার নয়, কিন্তু এটা সুপ্ত ডক্টর জেকেল মিস্টার হাইড নয়। না সেটাই। কিন্তু এই সুপ্ত ব্যাপারটা হলে কি হবে, মানে তার একটা ক্রিয়েটিভ। এবং যে নায়িকা ডেসডেমোনা থেকে আমার নায়িকা হয়েছিল দেবযানী, আচ্ছা, রাইমার চরিত্র। তো সে ছিল অ্যাঙ্কার এই অভিজিতের জীবনে মূল। এবং এরা দুজনে যখন একটি পরিস্থিতির চাপে পড়ে যখন এদের আন্দামানে চলে যেতে হয়, পোর্ট ব্লেয়ারে চলে যেতে হয়, সেখানে গিয়ে তাদের জীবন কোন দিকে অতিবাহিত হয়, এইটা নিয়ে পুরো গল্পটা ছিল আর কি। খুব ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং। আচ্ছা, এই তোমার যেরকম এই যে অদম্যতে যেরকম একদম তুমি নতুন যারা মানে তাদের নিয়ে কাজ করেছো, তাদের অভিনয় বা ক্যামেরার পেছনে যারা একদম নতুন, আনকোড়া নতুন, তাদের নিয়ে কাজ করেছো, তেমনি আবার তোমার ছবিতে ঋতুপর্ণা, তারপরে এই যে রাইমা, আবির, ঋত্বিক চক্রবর্তী, এরা তো যথেষ্ট মানে এখন যথেষ্ট নামী প্রতিষ্ঠিত অভিনয় জগতের প্রতিষ্ঠিত। তো এদের সঙ্গে কাজ করতে বা তোমার যে পরিচালনা বা তোমার এই নির্দেশনা, এগুলো নিয়ে কাজ করতে তোমার কি অভিজ্ঞতা? মানে তুমি এদেরকে দিয়ে যে কাজ করালে তাতে কতখানি ফ্লেক্সিবিলিটি ওদের দিক থেকে, বা তোমার কাজ করতে গিয়ে কি অভিজ্ঞতা হলো? আমি আসলে কখনোই ক্যামেরার সামনে যারা আছেন বা তিনি যদি তারকাও হন, আমি কখনোই তারকা তন্ত্রে বিশ্বাস করি না।
হ্যাঁ, আমি সবসময় যেটা আমার মনে হয়েছেন তিনি একটি চরিত্র, তার নাম আছে, আমার থেকে তার অনেক বড় নাম, কিন্তু শেষে গিয়ে তিনি ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন এবং আমার থেকে ডিরেকশন চাইছেন। হ্যাঁ, তো ওইটাই আসল সত্য। এটা দারুণ বললে, এটা খুব দুর্দান্ত। মানে আমি তার কাছে হয়তো পিঁপড়ে, কিন্তু ওই ক্যামেরার সামনে গিয়ে তিনি দাঁড়াচ্ছেন, সেটা তখন তার ডিরেকশন দরকার পড়ছে। ওটাই আসল সত্য সিনেমার ক্ষেত্রে। বাহ, এইটা হচ্ছে, তো এইটা আমার অনেকদিন আগে থেকেই আমার মাথায়, এটা আমার মধ্যে ছিল। তো সেই জন্য আমি কখনোই মানে কনসিয়াস ছিলাম না ওই ব্যাপারটা নিয়ে। এবং যেটা অপর্ণা সেন আমার মধ্যে খুব অ্যাপ্রিসিয়েট করেন, যে মানে ওই ব্যাপারে আমি খুব, আই এম নেভার ইন অ অফ দ্য স্টার, আই হ্যাভ নেভার বিন। হ্যাঁ, মানে সেই জন্যই তুমি মানে সম্পূর্ণ ফ্রিলি আমি কাজ করতে পেরেছি। এটার আরেকটা কারণ আছে, যখন আমরা ফিল্ম স্কুলে পড়ছি তখন একদিন শ্যাম বেনেগাল এসেছিলেন আমাদের মাস্টার ক্লাস নিতে। উনি একটা খুব দামি কথা বলেছিলেন, যে অনেক সময় আমরা ভাবি যে তারকা বা স্টার থাকলেই তারা আমাদের শত্রু। প্যারালাল সিনেমাতে বা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিং এ তারকা মানে শত্রু। হ্যাঁ, এবং তারকাদের ছাড়া কাজ করতে হবে, তবেই সেটা গিয়ে সিনেমা হবে। এইটা উনি বলেছিলেন যে তুমি তোমরা স্টারদের বা তারকাদের মনে করো হচ্ছে ইয়োর স্টালিয়ন, তোমার ঘোড়া। হ্যাঁ, এবং সেই ঘোড়ার পিঠে সওয়ার হয়ে তুমি এতটা দূর তুমি যেতে পারবে, যেটা একটা ছোট্ট কারোর মানে পিঠে সওয়ার হয়ে তুমি যেতে পারবে হবে না। আচ্ছা, কিভাবে তাকে চালিত করে দূরে নিয়ে যাবে, সেইটা হচ্ছে তোমার মুনশিয়ানা। এটা তো তারকাকে নিজের শত্রু মনে করো না, তারকাকে মনে করো তোমার সহযাত্রী, সহযোগী। সেই মতো তারকাকে অ্যাপ্রোচ করো। অপর্ণা সেনের অনেক স্নেহ পেয়েছো তুমি যখন ফিল্ম স্কুলে পড়ো, তখন তার সঙ্গে তোমার সৌভাগ্য হয়েছে কাজ করার। তো এবং এই যে অদম্য ছবিটা, এটা উনি প্রেজেন্ট করেছেন, মানে এটা তো একটা মানে তোমার মানে একটা খুব দুর্লভ একটা আশীর্বাদ যে উনি করেছেন, এটা দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন এটা। তো এই যে অপর্ণা সেনের সঙ্গে কাজ করতে পারার যে তোমার অনুশীলন এবং তার যে সৌভাগ্য, তুমি ওর থেকে মানে তোমার কি মনে হয়েছে যে ওর থেকে কোনটা মানে কোন দিকটা মানে তোমার মানে মানে ইউ অলওয়েজ রিমেম্বার, মানে যেটা আর কি মানে যেটা মানে উনি ছাড়া তুমি হয়তো শিখতে পারতে না, বা তোমার হয়তো সেই জিনিসটা মনে আসতো না, এইরকম কোনো মানে এনি হাই পয়েন্ট অফ ইউর এক্সপিরিয়েন্স? ওইভাবে আমি আসলে বলতে পারবো না, কেন, কিন্তু আমি এইটুকু বলতে পারবো যে অপর্ণা সেনের সঙ্গে পরিচয় হওয়ার আগে রঞ্জন ঘোষ এবং অপর্ণা সেনের সঙ্গে 17 বছরের পরিচয়ের যে রঞ্জন ঘোষ, দুটো আলাদা মানুষ তার সার্বিক দিক থেকে। এবং যখন আমি অপর্ণা সেনের সঙ্গে থাকি এখনো, হ্যাঁ, মানে আমি শুধু ওর কথাগুলো শুনি, আমরা ইন্টারঅ্যাক্ট করছি, হ্যাঁ, উনি কি বলছেন সিনেমা নিয়ে বা জীবন নিয়ে, আমরা ওকে জনসাধারণ একভাবে দেখি, এবং উনি ভীষণ ভাবে ট্রোলড হন নানান কারণে এবং রাজনৈতিক কারণে বা কিছু। তার বাইরে বেরিয়ে একজন মানুষকে আমি চিনেছি, যা সিনেমা সম্বন্ধে চেতনা, সিনেমার সম্বন্ধে জ্ঞান, জীবন সম্বন্ধে জ্ঞান, এবং সেগুলো তিনি আমার সঙ্গে যখন ভাগ করে নিয়েছেন, সেখান থেকে কোনো একটি নির্দিষ্ট কিছুকে পয়েন্ট আউট করা আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু একটা যেটা দুটো জিনিস যদি বলতে হয়, একটা শিখেছি যে ঔদার্য, এবং সেই ঔদার্যটা আমার কাছে খুব মনে হয়েছে, যে ছোটখাটো ব্যাপারে ইনভলভ না থেকে নিজেকে অনেক উপরে তুলে নিয়ে যাওয়া, এবং সেখান থেকে পুরো ব্যাপারগুলোকে অবজার্ভ করা এবং সেখান থেকে নিজের একটা জীবনবোধ তৈরি করা, এই একটা জিনিস। আরেকটা শিখেছি হচ্ছে প্রফেশনালিজম এন্ড ফোকাস। বাহ। হ্যাঁ, এবং সবসময় নিজেকে চ্যালেঞ্জ করা, এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে নিজের কাজে কখনো সন্তুষ্ট না হওয়া, আরো ভালো করতে পারবো, আরো ভালো করতে হবে, মানে থেমে থাকা নয়, এবং নিজের পিঠ চাপড়ানো নয়। এখন আমি মনে করি অদম্য ইজ নাও মাই লঞ্চ প্যাড। হ্যাঁ, অদম্য আমার প্রথম ছবি, এবং এখান থেকে আমি কোথায় যেতে পারবো। ইটস নট লাইক আই হ্যাভ অ্যাচিভড সামথিং উইথ অদম্য, ওইটা ভাবলেই আমার শেষ না। ওই যে তুমি কথাটা বললে যে জীবন বোধ, এটা তো তোমার মানে এই যে তুমি যে ছবিগুলো করেছো তার মধ্যে কিন্তু এই বার্তাটাই আমার মনে হয় যে একটা অন্যতম প্রধান বার্তা, যে প্রত্যেকটা ছবির মধ্যেই কিন্তু একটা জীবনবোধ নানাভাবে
প্রকাশিত হয়েছে, নানাভাবে ফুটে যেমন বেরিয়েছে। এমনকি আমার আর কি দ্বিতীয় ছবি যেটা ছিল, যেটা হৃদ মাঝারের প্রায় 4 বছর পর আমি করি, নানা রঙের করি, রং বেরঙের রং বেরঙের, না রং বেরঙের করি, রং বেরঙের করি একটি অ্যান্থোলজি গল্প ছিল, মানে 3-4টে গল্প, 4টে ছোট গল্প হ্যাঁ একসঙ্গে, তাকে একসঙ্গে জুড়ে এবং দেওয়া। সেটা যোগসূত্র হচ্ছে টাকা, হুম কড়ি, হুম টাকা, হুম এবং প্রত্যেকটি গল্পে 3টে করে চরিত্র আছে। হুম হ্যাঁ, 3টে করে না, 3টে করে চরিত্র আছে, এবং তাদেরকে প্রত্যেককে আর কি টাকার সঙ্গে তাদের সম্পর্কগুলো কিভাবে এক একটা গল্পে আর কি বদলে বদলে যাচ্ছে, এবং সেই টাকারই কোনো গল্পে তার রং হচ্ছে লাল, কোনো গল্পে তার রং হচ্ছে নীল, কোনোটাতে সোনালী এবং একটাতে সাদা। লাল হচ্ছে প্রেমের রং, নীলটা আমরা দেখিয়েছিলাম হচ্ছে বিষাদের রং, আচ্ছা সোনালীটা আমরা দেখেছিলাম লোভের রং, আচ্ছা, আর সাদাটা আমরা দেখিয়েছিলাম এমন একটা রং যেখানে টাকার কোনো ভ্যালুই থাকে না। তো এইভাবে আর কি টাকার সূত্রে করে ওই 4টে ছোট গল্প দুর্দান্ত করেছি। ইন্টারেস্টিং। হ্যাঁ, এইটা পারলে মানে দেখা যায়, হ্যাঁ। এবং এটা ইন্টারেস্টিং। তো আর একটা যে তোমার মানে সেটাও তো তোমার একটা এক্সপেরিমেন্টেশন, হ্যাঁ। যে এই যে মহিষাসুরমর্দিনী, মানে নাটক এবং সিনেমা দুটো ফর্মকে মার্জ করিয়ে মানে তার সঙ্গে একটা যে এক্সপেরিমেন্টেশন, তো সেইটা একটুখানি সেটার সম্পর্কে একটু তোমার কিভাবে এটা ভাবলে, মানে এই যে অভিনব ভাবনাটা এটা কিভাবে এলো এবং এটাকে কিভাবে তুমি করলে? মহিষাসুরমর্দিনী আসলে অনেক সময় বলা হয় যে উদ্ভাবনী চিন্তাধারাগুলো বেরিয়ে আসে ক্রাইসিস থেকে। মহিষাসুরমর্দিনীর সময় যেটা হলো, আমার অন্য একটা গল্প করার কথা ছিল, আচ্ছা, এবং সেখানে সেটা হচ্ছে 2019-এ আহারের পর, এবং সেটার জন্য একটা বড় বাজেট দরকার ছিল, কিন্তু তারপর কোভিড চলে আসে। তো কোভিড এসে সেই ছবিটার হয় না, এবং ফিনান্সেস চারিদিকে খুব পড়তে শুরু করে, খারাপ অবস্থা হয়। তখন আমি একটি ছোট ছবি মানে একটি ছোট বাজেটের ছবি করার অফার পাই। তো আমাকে বলা হয়েছিল যদি একটা লোকেশনে পুরো ছবিটা করা যায় তাহলে মানে বাজেটের সাশ্রয় হয়। কিন্তু অলরেডি আমার কাস্টিং এ ঋতুপর্ণা সেনগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায় এবং পরমব্রত চট্টোপাধ্যায় ছিলেন। আমি তাদের হারাতে চাইনি। তখন আমি একটি দুর্গা দালানের গল্পটাকে প্রেস করলাম, একটি রাতের গল্প, মহিষাসুরমর্দিনী, এবং সেখানে বিভিন্ন চরিত্র আসছে এবং মিসোজিনি নিয়ে গল্প, মানে একটা রাতের মধ্যেই শেষ হচ্ছে, নানান কিছু হচ্ছে, এবং নারী বিদ্বেষ নিয়ে পুরো গল্পটা ছিল। তখন আমার মনে হয়েছিল যে আমি যদি দুর্গা দালানে আমি যে লোকেশনে গিয়েছিলাম, সেই লোকেশনে প্রায় 10-12টা লোকেশন দেখে হুগলিতে চুচুড়ার একটা লোকেশন ফিক্স করেছিলাম। আমার মনে হয়েছিল যে এটার মধ্যে একটা, এবং স্ক্রিপ্টের মধ্যে একটা নিজস্ব একটা ছিল, একটা নাটকীয় উপাদান ছিল। আমার মনে হয়েছিল যে এটার মধ্যে যদি এই দুটো ফর্ম আমরা এক্সপ্লোর করতে পারি, সিনেমার যে ফর্মটা, আমার ওই মহিষাসুরমর্দিনীর সময় যেহেতু পরমব্রত চট্টোপাধ্যায় এবং শাশ্বত চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত অলরেডি ছিলেন আমার সঙ্গে, এবং যখন আমাকে বলা হলো যে সেই বাজেট পাবো না, বড় বাজেটের, এবং এটি সিঙ্গেল লোকেশনে করতে হবে, তো সেই দুর্গা দালানের গল্পের মধ্যে আমার মনে হলো যে একটা রাতের গল্প, এবং বিভিন্ন চরিত্র আর কি যাতায়াত করছে, এবং নারী বিদ্বেষ বা মিসোজিনি নিয়ে গল্পটা ছিল। আমার মনে হলো যেহেতু একটা লোকেশনে, এবং খুব সুন্দর করে একটা প্রসেনিয়ান থিয়েটারের একটা ব্যাপার আছে পুরো জিনিসটার মধ্যে, এটা কেমন হয় যদি আমরা ওইটাকে মধ্যে আর কি থিয়েটারের যে প্রসেনিয়ান থিয়েটারের যে ফর্ম এবং সিনেমার যে ফর্ম, সেইটার মধ্যে যদি একটা মেলবন্ধন আমরা ঘটাতে পারি। এটা একটা নতুন ধরনের, এরকম কি কাজ হয়েছে অন্য সিনেমায় কোনো? আমার তো মনে পড়ছে না, আমারও ঠিক মনে পড়ছে না। এবং যেটা খুব ইন্টারেস্টিংলি হয়েছিল সেটা হচ্ছে যে এই সিনেমাটা আমি হ্যাবিট্যাট ফিল্ম ফেস্টিভ্যালে পাঠিয়েছিলাম। আচ্ছা, ওরা হ্যাবিট্যাট ফিল্ম ফেস্টিভ্যালে ওরা বললো যে এটা আমরা ফিল্ম ফেস্টিভ্যালে দেখাতেই পারি, কিন্তু আমরা একটা কাজ করব, এটা আমরা হ্যাবিট্যাট থিয়েটার ফেস্টিভ্যালে দেখাবো। থিয়েটার ফেস্টিভ্যালে ফিল্ম যাচ্ছে? হ্যাঁ। দিস ইজ সামথিং ইউনিক, কিন্তু কলকাতায় কেউ ওটা নিয়ে খবর করেনি, দিল্লিতে খবর হয়েছিল। এটাই হচ্ছে আমাদের এখানকার মজা। তো সেই প্রথমবার ওরা হ্যাবিট্যাট থিয়েটার ফেস্টিভ্যালে ছবি দেখালো, এবং দর্শক দেখলেন, থিয়েটার অডিয়েন্স দর্শক দেখলেন, ইন্টারঅ্যাকশন করলাম আমরা। থিয়েটার দেখতে গিয়ে একটা ছবি দেখছে, এবং কেন তার পেছনে এই হচ্ছে কারণ যে তুমি ওটাকে, ওই ফর্মটাকে তুমি এইভাবে ইউটিলাইজ করেছো,
হুইচ ইজ ইউনিক। এবং এখান থেকে খুব সুন্দর আমার একটা দরজা খুলে গিয়েছিল। জেএনইউর একজন প্রফেসর দেখতে এসেছিলেন সেই থিয়েটার ফেস্টিভ্যালে, এবং তিনি তারপর ছবিটা জেএনইউ তে নিয়ে যান। হ্যাঁ, মানে তার নাম হচ্ছে ইরা ভাস্কর, আচ্ছা প্রফেসর ইরা ভাস্কর। আচ্ছা, তো তারপর জেএনইউ তে দেখানো হয় কোন ছবিটা, ডিপার্টমেন্টের, মানে সিনেমা স্টাডিজ। আচ্ছা আচ্ছা তারপর জামিয়া মিলিয়া ইসলামিয়া ইংলিশ ডিপার্টমেন্ট, আচ্ছা। ছবিটাকে তাদের ডিপার্টমেন্টে দেখানো হয়। তারপর এফটিআই পুনা থেকে ইয়ে করা হয়, ডিরেকশন ডিপার্টমেন্ট থেকে আচ্ছা আমাদের আমন্ত্রণ জানিয়ে আমরা ওখানে গিয়ে ছবিটা দেখাই। আচ্ছা। আইপিটিএ হ্যাঁ। করলাম, কেরালা। কেরালাতে দারুণ কাজ হয়। কেরালাতে ছবিটা ওরা দারুণ আইপিটিএ কাজ করলাম, হয়। স্ক্রিনিং করেন। তারপর ইউনিভার্সিটি অফ কেরালা তারা ছবিটা দেখান, ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদ স্টুডেন্টস ইউনিয়ন আরে বাহ, তারা ছবিটা নিয়ে যায়। তো এরকম নানান সাকসেসফুল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা একাডেমিক সার্কেলে। কিন্তু আমাদের এখানে তেমন ভাবে নাড়াচাড়া হয়, আমাদের এখানে কোথাও সাড়া পড়েনি, কেউ মানে কেউ ডাকেও নি, সেটা আমাদের দুর্ভাগ্য। আমি আরেকটা মানে এই জিনিসটা সম্পর্কে আমি একটু জানতে চাই যে দেখো, এই যে আমরা বলি যে বাংলা ছবির হাল খুব খারাপ, বাংলা ছবি কেউ দেখতে যাচ্ছে না, বা বাংলা ছবি এখন সত্যি কি ভালো বাংলা ছবি হচ্ছে না, এই এই আলোচনাগুলো আমাদের প্রায়শই আমাদের নানা রকম ভাবে ঘুরে ফিরে আসে আর কি। আমি তোমার কাছে জানতে চাইবো যে তুমি একজন চিত্র পরিচালক হিসেবে তুমি এটাকে কিভাবে দেখছো, যে তুমি হয়তো একটা মানে তোমার মানে সৃজনশীলতা দিয়ে তুমি একটা যে শক্তিশালী বক্তব্য, মানে তুমি যেটা মনে করছো তোমার আজকে অদম্যই হোক বা তোমার যে কোনো মানে আহারে বা রিদমাঝারে যাই হোক, মানে তোমার যে বক্তব্যটা রয়েছে তুমি সেটাকে নিজের স্বাধীনভাবে তুমি সেটা নিয়ে তুমি একটা ছবি করলে, কিন্তু তোমার কি এই আশঙ্কা তোমার মনে ঘুরপাক খায় যে তাহলে আমি যেটা করলাম কিন্তু আমি তার উপযুক্ত প্রযোজক পাবো তো, বা আমার সেই ফান্ডিংটা আসবে কোত্থেকে? তুমি হয়তো ছবি করলে, এরকম তো অনেকে আমরা শুনতে পাই যে তার ছবি করেছেন, ছবি করে হয়তো বসে আছেন কিন্তু তিনি প্রযোজক পাচ্ছেন না, সেটা বছর পর বছর তার আর স্ক্রিনিং হলো না। এই সমস্যাটা কোথায়, বা আজকে এই এই জিনিসটা কেন আমরা মানে কেন এই অভিজ্ঞতাটা হচ্ছে বা কেন হচ্ছে, তুমি কিভাবে এটাকে দেখো? সব থেকে বড় যে জায়গাটা সেটা হচ্ছে যে আমাদের মতো ইন্ডিপেন্ডেন্ট ছবি হোক বা তথাকথিত প্যারালাল সিনেমা যেগুলোকে আমরা বলি, সেইটাকে সাস্টেন করার জন্য মেইন স্ট্রিম ইন্ডাস্ট্রির খুব শক্তিশালী হওয়া দরকার। এবং কোনো কারণে আমাদের এখানে মেইন স্ট্রিম ইন্ডাস্ট্রি বা মেইন স্ট্রিম ছবিগুলো এখন আর হচ্ছে না, এবং বা হলেও সেগুলো চলছে না। সিঙ্গল স্ক্রিন থিয়েটার কমে গেছে। আগে যেখানে 250-300টা ছিল সেটা এখন 100-র কমে চলে এসছে। তো সেই সব জন্য যতক্ষণ না মেইন স্ট্রিম ছবি মেইন স্ট্রিম ইন্ডাস্ট্রি দাঁড়াবে, যতক্ষণ না মেইন স্ট্রিম ছবি চলবে, হ্যাঁ, ততক্ষণ উপার্জন হবে না প্রযোজকের। এবং প্রযোজকের যদি উপার্জন না হয়, প্রযোজকের যদি লাভ না হয়, তাহলে সে ওই ছোট অংশটা দেবে কি করে আমাদের মতো ছবির জন্য? কেননা এটা তো মেনে নিতে কোনো বাধা নেই যে আমাদের মতো ছবি দিয়ে ইন্ডাস্ট্রি চলে না, আর্টিস্টিক এক্সপ্রেশন হয়, মগজের পুষ্টি হয়, যেটা খুব জরুরি। কিন্তু তাহলে মেইন স্ট্রিম বাংলা ছবিকে আগে লাভজনক করতে হবে অবশ্যই। যে কোনো ইন্ডাস্ট্রি, আপনি যদি সাউথের দক্ষিণের ইন্ডাস্ট্রি দেখেন, আপনি যদি বম্বের ইন্ডাস্ট্রি দেখেন, মারাঠি ইন্ডাস্ট্রি দেখেন, এখন পাঞ্জাবি ইন্ডাস্ট্রি এসে গেছে। মেইন স্ট্রিম ছবি এবং মেইন স্ট্রিম ইন্ডাস্ট্রিকে শক্তপোক্ত হতে হবে, মানে কমার্শিয়াল, মানে বাণিজ্যিক ছবি, কমার্শিয়াল, মানে একদম রমরম করে চলবে, রমরম করে চলবে। মানে সেই রমরম করে চলবে, তার থেকে যা লাভ হবে সেই লাভের অংশটা তার মগজের পুষ্টি, যেটা আমরা কথায় আড্ডায় বলছিলাম যে এই জিনিসটাকে তাকে দেওয়ার জন্য তাকে ফ্রি। পেটে খাবার না পড়লে মাথা চলবে কি করে? তো এটা তো মানে আমরা বুঝতেই পারছি যে এটা একটা মানে বাণিজ্যিক হিসেব, মানে তোমার এই যে মানে কর্পোরেট গুলো যেভাবে চলে, মানে লাভজনক যে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান, মানে তার যে লভ্যাংশ সেটা যে এখন ওই 2% যেটা দেওয়া হয় কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, তা এটাও তো একটা ফিল্মের একটা সেই অংশ, মানে অর্থে বলতে গেলে এটাও তো একটা সামাজিক দায়, একটা সামাজিক দায়, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি যেরকম, তাহলে ফিল্মের ক্ষেত্রেও তো এটা প্রযোজ্য যে এই জিনিসটাও হওয়া উচিত। পাশাপাশি বাণিজ্যিক সফল বাণিজ্যিক ছবির পাশাপাশি আমাদের এইরকম ধরনের কিছু ছবি যেটা আমাদের নাড়িয়ে দেবে, আমাদের চেতনাকে নাড়াবে, আমাদের বিবেককে নাড়াবে, এই জিনিসটা হওয়া উচিত, একদমই হওয়া উচিত। এবং
সেটা যতদিন না হচ্ছে হ্যাঁ, ততদিন নিজের চেষ্টায় স্বাধীন ছবি নিজের মতো করে করতে হবে, কম বাজেটে, কম বাজেটে করতে কম হবে, বাজেটে করতে হবে। এমন ভাবে করতে হবে যাতে সেটা করা যায়, এবং সেই কৌশলটাও জানতে হবে। কৌশলটাও তুমি যেভাবে জানতে হবে। করেছো, হ্যাঁ। এটা আমার মনে হয় যে যারা নতুন ফিল্ম মেকার রয়েছে বা আসছে বা যারা ছবি বানাবার কথা ভাবছে, তাদেরকেও এই জিনিসটা আমার মনে হয় যে এটা তাদের কাছে শিক্ষণীয়, যে আমি শুধু বড়র পেছনে ছুটলেই হবে না, আমি কত কম বাজেটে, আমি মানে একদম সুস্ট্রিং বাজেট, সেটাতে আমি কি করে ছবি তৈরি করতে পারি, আমার প্যাশন যেটা, সেটাকে আমি কি করে প্রকাশ করতে পারি, তারও একটা কৌশল, সেটাও পাশাপাশি জানতে হবে। একদমই তাই। তো খুব ভালো লাগলো রঞ্জন তোমার সঙ্গে কথা বলে। আজকে আমাদের মানে অনেক কিছু তোমার থেকে শিখলাম, জানলাম, এবং এটা আমার মনে হয় যে এটা অনেকের কাছে অনুপ্রেরণামূলক হবে, যে তুমি এই জিনিসটাকে তুমি কিভাবে এই ছবি তৈরির ব্যাপারটাকে তুমি একটা মানে এটা প্যাশন করে নিয়েছো, এবং সেই প্যাশনের পেছনে তোমার সেই লক্ষ্যের পেছনে তুমি কি অপূর্বভাবে তুমি সেটাকে ধাওয়া করে চলেছো। তো তোমার মানে এর পরে অদম্য তো খুব সাকসেসফুল, সেটা খুব আমরা সবাই দেখেছি, কিন্তু এর পরে তোমার নতুন কিছু ভাবনা কি আছে, মানে সেটা কি আমাদের কাউকে তুমি শেয়ার করবে, যে তোমার নতুন রঞ্জন ঘোষের থেকে আমরা নতুন কি পেতে পারি এর পরে? আপাতত ভাবনা হচ্ছে এই অদম্যর যে 3-4 বছরের খাটনি গেছে, এখন আমার রিল্যাক্স না না, সেটা তো ভালো যে মানে এই রিল্যাক্সেশন থেকেই আবার নতুন ভাবনার বীজ তৈরি হবে। অনেক কিছু, অনেক ভাবনা আছে আমার। আমার ভাবনা আছে খাদ্য নিয়ে কিছু করার। এটা তো খুব জরুরি। খাদ্য নিয়ে কিছু কিছু করার, কেননা আমাদের একটা দুটো ভাবনা আছে। একটা হচ্ছে খাদ্য নিয়ে কিছু করার, কেন আমরা যে খাবারটা খাই সেই খাবারটা তো আমাদের খাওয়ানো হয়, এবং আমরা জানিও না আমরা কি খাচ্ছি। এক্স্যাক্টলি। হ্যাঁ, এবং এই জায়গাটা আমার খুব ইন্টারেস্টিং লাগে, কেননা আমি কেন বললাম কথাটা, আমি যখনই কলকাতায় কোনো খাবার খাই, হ্যাঁ, আমাকে অ্যান্টাসিড খেতে হয়। এটাই আমি যখন সুন্দরবনে গিয়ে কোনো খাবার খাচ্ছি, হ্যাঁ, আমাকে কিন্তু আমরা যে 4 মাস শুট করেছি, তাহলে আমাকে একটা অ্যাসিডের ট্যাবলেট খেতে হয়। তাহলে সেখানেই চলে আসছে রাসায়নিক সার এবং কীটনাশক, একদমই, যে আমরা জেনে শুনে বিষ পান করছি। একদমই। এবং তখনই আমার মাথায় এসেছিল যে সুন্দরবনে 4 মাস থাকলাম, ওদের জল খেলাম, হ্যাঁ, ওদের খাবার খেলাম, কিছু হলো না। কলকাতায় এসে 1 সপ্তাহের মধ্যে বা 2 দিনের মধ্যে এরকম হয়ে যাওয়ার তো কোনো একটা কারণ থাকবে। তাহলে এইটাই হচ্ছে কথা, যে আমরা প্রকৃতি থেকে ক্রমেই বিচ্যুত হয়েছি, একদম, এবং আবার আমাদের বোধহয় সেই বার্তাটি নিয়ে আসতে হবে, ফিরে চলো মাটির টানে। একদমই তাই। আজ এই পর্যন্তই। আমাদের মানে খুবই ভালো লাগলো এই তোমার সঙ্গে কথা বলে রঞ্জন, তোমাকে অনেক ধন্যবাদ আবারও। এবং সত্যি কথা বলতে কি, যে অনেক কিছু তোমার থেকে জানলাম, শুনলাম, এবং তোমার মানে কথার মধ্যে দিয়ে আমার মনে হয় যে ভবিষ্যতে যারা ছবি করবে তারাও নিশ্চয়ই অনেক কিছু প্রেরণা পাবে তোমার থেকে, এবং আমরা তোমার কাছ থেকে নতুন আরো ছবি দেখার প্রতীক্ষায় রইলাম। আমাদের পৌষ্টিক লাইফের আড্ডা আজ এ পর্যন্তই। আবার আমরা নতুন কোনো অতিথিকে নিয়ে হাজির হব। আপনাদের এই অনুষ্ঠান কেমন লাগলো আপনারা এই পডকাস্টের কমেন্টে নিশ্চয়ই আমাদের লিখে জানাবেন। সকলকে ধন্যবাদ এবং নমস্কার।